যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়, আর যদি পেতে হয় আরো ভয় তাহলে চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে। না, কথাটা কিন্তু ঠিকই শুনলাম। কালী পুজোর আগের দিন নাকি মহা শ্মশানে তন্ত্র বলে ডাকা হয় অশরীরীদের, আর তার জন্য দরকার হয় তন্ত্র সাধকের। নমস্কার, আমি সৌভিক। আজকে আমাদের বিশেষ নিবেদন ধূর্যটি বাবুর প্ল্যানসেট। লিখেছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। তাহার জন্ম 1973 সালের 17 মে উত্তর 24 পরগনার কাছড়াপাড়া গ্রামে। এই গল্পটি নেওয়া হয়েছে আধার রাতের বন্ধু এই গ্রন্থ থেকে। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 2012 সালে। চলুন সময় নষ্ট না করে গল্প শুরু করা যাক। কিরে নীলু, পরপর 4টে ট্রেন চলে গেল, অনির্বাণ তো এখন এলো না। এদিকে তো ধূর্যুটিবাবুরও কোনো পাত্তা নেই। তিনি আবার বাঘমুন্ডির পাহাড়ে পঞ্চমুন্ডির আসনে বসতে চলে গেলেন না তো? দেখ পলাশ, সিদ্ধ পুরুষদের নিয়ে মজা করবি না। ওটা বাঘমুন্ডি না, উনি তারাপীঠের মহাশ্মশানে পঞ্চমুন্ডির আসনে বসে সব সাধনা করেছিলেন। আর উনি যখন কথা দিয়েছেন তখন আমাদের নিতে নিশ্চয়ই আসবেন। তুই অনির্বাণকে ট্রাই কর আরেকবার মোবাইলে। ও আবার ঘাবড়ে গেল না তো? শ্যামবাজারের 5 মাথার মোড়ে বসে প্ল্যানচেট ভূতপ্রেত নিয়ে কথা বলা আর এখানে সত্যিকারের প্রেত সিদ্ধি জ্যোতিষীর মুখোমুখি প্ল্যানচেট করা, তার মধ্যে অনেক তফাৎ। নীলুর খোঁচাটা বুঝতে অসুবিধে হলো না পলাশের। ও বলল, ঝড় বৃষ্টির মধ্যে কোথাও হয়তো আটকে গেছে। ওর কথার দাম আছে, তুই সেটা ভালো করে জানিস। আর ও যে আমাদের মধ্যে সবচেয়ে সাহসী ছেলে তা তো তুই জানিসই। এই বলে সে পকেট থেকে মোবাইল বের করে বৃষ্টির ছাট থেকে বাঁচার জন্য প্ল্যাটফর্মের শেডের আর একটু ভেতরে এসে দাঁড়ালো। অনির্বাণকে কল করার চেষ্টা করে কানে ফোনটা দিয়ে কয়েক মুহূর্ত পর সেটা আবার কান থেকে নামিয়ে নিল পলাশ। নীলু প্রশ্ন করল, আরে কি হলো? আরে নেটওয়ার্ক ফেলিওর এখনও। যা ঝড় বৃষ্টি হচ্ছে, কখন যে নেটওয়ার্ক পাবো কে জানে। পলাশের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কড়াত কড়াত শব্দে কাছেই কোথাও যেন বাজ পড়ল। সারা প্ল্যাটফর্ম কেঁপে উঠল সেই শব্দে। আর কিছুক্ষণ পরই সন্ধে নামবে, চারিদিকে বৃষ্টিরও কোনো বিরাম নেই। ঝাপসা হয়ে যাওয়া বাইরের দিকে তাকিয়ে পলাশ বলল, আচ্ছা, ধূর্যুটিবাবুর বাড়ি এখান থেকে কত দূর? গাড়িতে 8 ঘন্টার পথ। উনি গাড়ি নিয়েই আসবেন বলেছেন, কিন্তু অনির্বাণ না এলে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে আমাদের। আসলে উত্তেজনার বশে ওনাকে তোদের কথাটা বলা একদমই উচিত হয়নি। আর উনিও ব্যাপারটা এতটাই সিরিয়াসলি নিয়ে ফেলেছেন, এখন তো আমাদের ফিরে যাওয়ারও কোনো উপায় নেই। অ্যাকচুয়ালি ওনার বাড়িতে হয়তো উনি খাবার দাবারের ব্যবস্থা করেছেন যতদূর শুনলাম। আর এত দূর এসে এখান থেকে ফিরে যাওয়া মানে ওনাকে অসম্মান করা। তাছাড়া উনি বড় মামার বন্ধু মানুষ, বড় মামা শুনলে রাগ করবেন। পলাশ তার কথার জবাবে কিছু বলল না। একটু দূরে প্ল্যাটফর্মের মধ্যে একটা চায়ের দোকান দেখিয়ে বলল, চল, দূরে মনে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, একটু চাই খাওয়া যাক, বেশ ঠান্ডা লাগছে। ওরা দুজন এরপর গিয়ে হাজির হলো চায়ের দোকানের সামনে। দোকানদারকে চা দিতে বলে পলাশ বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে ভাবতে লাগলো, অনির্বাণ এলো না কেন? কলকাতা থেকে বৃষ্টির দিনে তাদের এই নবাবগঞ্জে আসা বলতে গেলে তো তার জন্যই। পলাশদের নবাবগঞ্জে আসার কারণটা একটু খুলে বলা যাক। পলাশ, নীলকান্ত অর্থাৎ নীলু আর অনির্বাণ এরা সকলেই শ্যামবাজারের বাসিন্দা এবং কাছেই গণেশ মিত্র লেনের যুগের পথিক ক্লাবের সদস্য।
প্রত্যেকেই ওরা কলেজ ছাত্র অথবা সদ্য পাশ করে বেরিয়েছে কলেজ থেকে। শরীরচর্চা, খেলাধুলো, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত তাদের আড্ডার আসর বসে গণেশ মিত্র লেনের ওই খুবজি ক্লাব ঘরে। দিন 10 আগে এমনই এক বর্ষার সন্ধে ক্লাব ঘরে বসে গল্প করছিল তারা। শুধু 3 জন নয়, রিজু, অসীম, তপন, ভোলা আরও অনেকে সেদিন হাজির ছিল সেখানে। এইসব আড্ডা যেমন হয়, এক প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে হতে অন্য প্রসঙ্গ চলেই আসে। ঠিক তেমনই কি একটা কথা আলোচনা করতে করতে হঠাৎ কে যেন তুলে বসলো আত্মা নিয়ে কথা। শুরু হলো আত্মা প্রেতাত্মা আছে কিনা তা নিয়ে সনাতনী তর্ক। নীলুর আত্মা টাত্মার ব্যাপারে প্রচণ্ড বিশ্বাস। সে হঠাৎ বলল, আচ্ছা শোন শোন শোন, আমার বড় মামার বন্ধু জ্যোতিষী ধূর্যটি চক্রবর্তী, যার কাছে আমি হাত দেখাই, তিনি শুনেছি প্ল্যানচেটে আত্মা নামাতে পারেন। আমার বড় মামা এ ঘটনা নিজের চোখে দেখেছেন। অনির্বাণ প্রেসিডেন্সি কলেজের ফিজিক্সের স্টুডেন্ট, ঘোর যুক্তিবাদী। নীলুর কথাটা শোনার সঙ্গে সঙ্গেই সে চেপে ধরল তাকে। বলল, যখন সুনিতা উইলিয়াম মহাশূন্যে পায়চারি করে এলেন, সে সময় দাঁড়িয়ে কেউ আত্মা নামাচ্ছেন, এই কথা বিশ্বাস করতে হবে? কিছুই না, আসলে এসব ব্যাপার হলো ধান্দাবাজ লোকেদের লোক ঠকিয়ে পয়সা কামানোর কৌশল। ব্যাস শুরু হয়ে গেল জোর তর্ক। যারা হাজির ছিল তারা ভাগ হয়ে গেল প্ল্যানচেটের মাধ্যমে আত্মা নামানো যায় কিনা এই নিয়ে। পলাশেরও আত্মা টাত্মায় বিশ্বাস নেই। স্বাভাবিকভাবে সেও সেদিন অনির্বাণের পক্ষ নিয়েছিল। অনেক যুক্তি পাল্টা যুক্তির পরও যখন সিদ্ধান্তে পৌঁছানো গেল না, তখন ভোলা একটা প্রস্তাব দিল। সে বলল, আচ্ছা আচ্ছা শোন সব, নীলু গিয়ে ধুজ্জুরি বাবুকে প্রস্তাব দিক প্ল্যানচেট করে আত্মা নামানোর জন্য। যদি তিনি পারেন তো আমরা সবাই মেনে নেব, তবে একটা শর্ত আছে, প্ল্যানচেটের মিডিয়াম মানে যার মাধ্যমে আত্মা নামানো হবে সেই মিডিয়াম করতে হবে অনির্বাণকে। তাহলে প্রমাণ হয়ে যাবে আত্মা নামানোর ব্যাপারটা সত্যি কিনা। সেদিনের এই আলোচনা অন্য দিনের মতো শুধু আলোচনাতেই সীমাবদ্ধ থাকেনি। অনির্বাণ আর নীলু দুজনেই সিরিয়াসলি নিয়েছিল বিষয়টা। পরদিনই নীলু তার বড় মামাকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিল ধূর্যটি বাবুর বউবাজারের চেম্বারে। সব কথা শোনার পর প্ল্যানচেটের ব্যাপারে রাজি হয়ে গেলেন ধূর্যটি বাবু। তবে তিনি বললেন, নীলু, অনির্বাণ ও আর একজন অর্থাৎ মোট 3 জনকে আজ এই আষাঢ় মাসের অমাবস্যার দিন তার নবাবগঞ্জের বাড়িতে আসতে হবে। তার বাড়িতে অন্য কেউ থাকে না, ফলে উভয় পক্ষের কোনো অসুবিধে হবে না। সেখানে রাত্রিবাস করে পরদিন কলকাতা ফিরতে পারবে নীলুরা। আর তার আমন্ত্রণেই পলাশ আর নীলু বিকেলের ট্রেনে নবাবগঞ্জ প্ল্যাটফর্মে এসে নামল। কিন্তু কলকাতায় একটা কাজ সেরে অন্য ট্রেনে অনির্বাণের এখানে আসার কথা থাকলেও তার দেখা নেই। বৃষ্টির মধ্যে প্ল্যাটফর্মে অনির্বাণের জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে পলাশরা। ধূর্যটি বাবুও তাদের এখনো নিতে আসেননি। চা খাওয়া হয়ে যাওয়ার পর পলাশ একবার তার রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে বলল, হাত ঘড়িতে প্রায় 6টা, আর আধ ঘন্টার মধ্যে যদি দুজনের কেউ না আসে তাহলে কিন্তু ডাউন ট্রেন ধরে বাড়ি ব্যাক করব। আমরা দুজন অনেকক্ষণ অপেক্ষা করছি, আমাদের কেউ কিচ্ছু দোষ দিতে পারবে না, এই আমি বলে দিলাম। পলাশের কথা শুনে একটু চিন্তা করে নীলু বলল, হ্যাঁ ঠিক আছে, তাহলে তাই হবে। কথাটা বলল বটে, কিন্তু ঠিক সেই সময় একটা কালো রঙের অ্যাম্বাসেডর গাড়ি এসে প্ল্যাটফর্মের বাইরের রেলিংয়ের ধার ঘেঁষে দাঁড়ালো। গাড়িটা দেখেই নীলু বলে উঠল, আরে ওই তো ধূর্যটিবাবু এসে গিয়েছেন, আমি চিনি ওনার গাড়ি। গাড়ি থেকে বৃষ্টির মধ্যে বাইরে নেমে ছাতা খুললেন ধুতি পাঞ্জাবি পরা, চোখে সোনালি ফ্রেমের চশমা এক লম্বা চওড়া ভদ্রলোক। তিনি উঠে এলেন প্ল্যাটফর্মে।
তাকে দেখে প্রথমে নীলু আর তার পেছন পেছন পলাশ এগিয়ে গেল তার দিকে। ভদ্রলোক এসে দাঁড়ালেন শেডের নিচে। নীলুরাও এসে দাঁড়ালো তার সামনে। ভদ্রলোকের বয়স মনে হয় 60-এর কাছাকাছি হবে। ফর্সা রং, টিকলো নাক, দুহাতে অনেক আংটি। পলাশ আর নীলুকে একবার ভালো করে দেখে নিয়ে তিনি নীলুর উদ্দেশ্যে বললেন, আসলে আমি কলকাতা থেকে ফিরছি, তাই আসতে একটু দেরি হয়ে গেল। তা তোমরা দুজন কেন? আমি তো 3 জনকে আসতে বলেছিলাম। আর এই কি সেই ছেলে যে মিডিয়াম হতে চায়? গম্ভীর স্বরে এই কথাগুলো বলে ধূর্যটিবাবু তাকালেন পলাশের দিকে। নীলু বলল, না না, সে নয়, পলাশ। আমরা দুজন একসাথেই এসেছি। অন্য ট্রেনে এসে অনির্বাণের মিট করার কথা আমাদের সাথে এখানে, কিন্তু এতক্ষণ 1 ঘন্টা হয়ে গেল এখনও অনির্বাণ এসে পৌঁছায়নি। আর তাছাড়াও ফোনের কানেকশান পাচ্ছি না, ফোন করলে কানেকশান লস দেখাচ্ছে বারবার। তার কথা শুনে ভদ্রলোক কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন, তারপর বললেন, তোমরা দুজনই বরং আমার সঙ্গে চলো। আমি হিউম্যান সাইকোলজি বুঝি। সম্ভবত সে ভয় পেয়েছে, সে আর আসবে না। মেঘ যত গর্জায় তত বর্ষায় না। একটু পরেই সন্ধে নেমে যাবে। জলকাদায় বেশ কিছুটা পথ যেতে হবে আমাদের। তার উপর আমার গাড়ির একটা হেডলাইট ভেঙে গিয়েছে আজ। এই বলে তিনি তাকিয়ে রইলেন নীলুদের দিকে। নীলু বলতে চাচ্ছিল, আচ্ছা, অনির্বাণ যদি পরের ট্রেনে এসে এখানে পৌঁছায় তখন কি হবে? কিন্তু তার আগেই প্ল্যাটফর্মের মাইকে একটা ঘোষণা শোনা গেল। বিশেষ ঘোষণা, ঝড় বৃষ্টিতে কুতুবপুর স্টেশনে গাছ পড়ে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় আপ লাইনে রাত 10টা পর্যন্ত কোনো ট্রেন চলবে না। যাত্রী সাধারণের সুবিধার্থে এই সংবাদ জানানো হচ্ছে। ঘোষণাটা শুনে ধূর্যটিবাবু বললেন, এই তো হয়েই গেল। এরপর তার আসার আর কোনো সম্ভাবনা নেই। আর যদি সে কোনোভাবে এখানে এসে হাজিরও হয়, আর যদি তার আমার বাড়ি যাওয়ার সত্যিই কোনো ইচ্ছে থাকে, তাহলে যে কোনো ভ্যান রিক্সাকে বললেই সে আমার বাড়ি নিয়ে যাবে। এসো, আমার সঙ্গে এসো। এই কথাগুলো বলে তিনি পলাশদের উত্তরের অপেক্ষা না করে এসো বলে হাঁটতে শুরু করলেন তার গাড়িতে যাওয়ার জন্য। পলাশ ও নীলু একবার পরস্পরের দিকে তাকিয়ে অগত্যা ধূর্যটিবাবুকে অনুসরণ করল। গাড়িতে উঠে ধূর্যটিবাবু চালকের আসনে বসলেন। পলাশরা বসলো তার পেছনের আসনে। গাড়িতে ওঠার সময় প্রায় ভিজে গেল পলাশরা। গাড়ি স্টার্ট নেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে যেন ঝুপ করে অন্ধকার নামলো বাইরে। একটা হেডলাইটের আলোয় খানা খন্দে ভরা মেঠো পথ দিয়ে বর্ষার অন্ধকারে ধূর্যটিবাবুর গাড়ি ছুটল তার বাড়ির দিকে। মিনিট 20 পর ধূর্যটিবাবুর বাড়ির সামনে এসে পৌঁছল পলাশরা। একটা মাঠের ঠিক মাঝখানে একলা ভূতের মতো দাঁড়িয়ে আছে পুরনো ধাঁচের দোতলা বাড়িটা। কোনো আলো আসছে না বাড়ির ভেতর দিয়ে। গাড়িতে একটিও কথা বলেননি ধূর্যটিবাবু। পলাশের মনে হলো হয় তিনি গভীরভাবে কিছু ভাবছেন, নয় স্বভাবজাতভাবেই তিনি গম্ভীর মানুষ। গাড়ি থেকে নামার সময় তিনি শুধু বললেন, আসলে আমাদের গ্রামে এখনো ইলেকট্রিসিটি আসেনি, তবে একটাই তো রাত। তোমাদের আশা করি তেমন কিছুই অসুবিধা হবে না। বুঝতেই তো পারছো গ্রামাঞ্চল এলাকা আমাদের। পলাশরা গাড়ি থেকে নামতেই ঘাসের জমিতে জমে থাকা জলে তাদের পায়ের পাতা ডুবে গেল।
বৃষ্টি একটু ধরেছে ঠিকই, তবে বাতাস এখনো বইছে। জলের মধ্যে ছপছপ শব্দে পা ফেলে পলাশরা তার পেছন পেছন উঠে এলো বাড়ির বারান্দায়। পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট টর্চ বের করে সেটা জ্বালিয়ে চাবি দিয়ে একটা ঘরের দরজা খুললেন তিনি। তারপর ঘরের ভেতর ঢুকে একটা লণ্ঠন জ্বালিয়ে তাদের দুজনকে সে ঘরে বসতে বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। ঘরটা পুরনো হলেও পরিষ্কার পরিচ্ছন্ন। একটা পুরনো আমলের পালঙ্ক আছে ঘরটায়। বিছানার ওপর বসে নীলু বলল, সম্ভবত এই ঘরেই আমাদের আজ রাতটা কাটাতে হবে। পলাশ কোনো জবাব দিল না। সে ভাবতে লাগলো, অনির্বাণটা এলো না কেন? তাহলে কি সত্যি অনির্বাণ ভয় পেল? মিনিট তিনেকের মধ্যেই একটা পাথরের থালায় মিষ্টি আর জল নিয়ে ঘরে ঢুকলেন ধূর্যটিবাবু। থালা আর জলের গ্লাস পালঙ্কের পাশে একটা টেবিলের ওপর রাখলেন। এই যে তোমরা এগুলো খেয়ে নাও, আমি ততক্ষণ সান্ধ্য আহ্নিকটা সেরে আসি। এই বলে তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। পাথরের থালায় বেশ বড় বড় অনেক মিষ্টি। সেই কোন দুপুরবেলা খেয়ে বেরিয়েছে তারা। মিষ্টিগুলো দেখে তাদের খিদে পেয়ে গেল। তারা সময় নষ্ট না করে সেগুলো খাওয়া শুরু করলো। সান্ধ্য আহ্নিক সেরে যখন ধূর্যটিবাবু আবার পলাশদের ঘরে এলেন, তখন তাদের খাওয়া শেষ। তিনি পলাশদের বললেন, চলো সবাই, এবার অন্য ঘরে গিয়ে বসে কথা বলি। সেই ঘর ছেড়ে বেরিয়ে সবাই গিয়ে হাজির হলো বাড়ির এক প্রান্তে একটা ঘরে। সেই ঘরের ঠিক মাঝখানে একটা কাঠের তেপায়া টেবিলের ওপর একটা ছোট্ট মোমবাতি জ্বলছে, আর সেই টেবিলের চারিদিকে সাজানো আছে 4টে কাঠের চেয়ার। এছাড়া ঘরে অন্য কোনো আসবাবপত্র নেই। ঘরটায় আরও একটা দরজা আছে। ঘরে ঢুকে সেই দরজাটাও খুলে দিলেন ধূর্যটিবাবু। আর ঠিক সেই সময় বাড়ির পেছন দিকের মাঠ থেকে এক ঝলক ভেজা বাতাস এসে ঢুকলো ঘরের ভেতর। টেবিলের পাশে একটা চেয়ারে বসলেন ধূর্যটিবাবু। তার কথা মতো সেখানে অন্য দুটো চেয়ারে পাশাপাশি বসলো পলাশ আর নীলু। চেয়ারে বসার পর আর একবার তাদের দিকে ভালো করে দেখলেন ধূর্যটিবাবু। পলাশের মনে হলো তিনি যেন তাদের জরিপ করে নিলেন। ফাঁকা চেয়ারটা দেখিয়ে গম্ভীর গলায় তিনি বললেন, একটা চেয়ার তোমাদের সেই বন্ধুর জন্য নির্দিষ্ট ছিল, কিন্তু সে তো এলোই না। এই 4 জন না হলে প্ল্যানচেটে বসা যাবে না। আমি ভেবেছিলাম তোমাদের কথার দাম আছে, তাই তোমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। এখন বুঝলাম। তাকে কথা শেষ করতে না দিয়ে প্রসঙ্গটা এড়াবার জন্য নীলু বলল, প্ল্যানচেটে বসা না গেলেও আপনার মতো সিদ্ধ পুরুষের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আচ্ছা, পঞ্চমুণ্ডির আসনে কিভাবে সব সাধনা করা হয় সেটা একটু শোনাবেন? আসলে আমার খুব ইচ্ছে শোনার। কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর ধূর্যটিবাবু গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে এই সব কথাই বলি, শোনো। তোমরা যে সাধনার কথা শুনতে চাইলে তা অতি কঠিন একটা সাধনা। লাখে একজন তন্ত্র সাধকের এই সাহস হয়। অনেকের মৃত্যুও হয়েছে এই সাধনা করতে গিয়ে। এই সাধনার প্রথমে সংগ্রহ করে আনতে হয় কোনো লাশ। মহাশ্মশানে অমাবস্যার রাতে সেই লাশের ওপর পঞ্চমুণ্ডির আসন পেতে বসতে হয় তাকে। সঙ্গে রাখতে হয় মাটির ভাঁড়ে চাল ভাজা আর নরকরটিতে সুরা।
মন্ত্রোচ্চারণে প্রেতাত্মা এসে প্রবেশ করে সেই শরীরে। আর ঠিক তখনই জীবন্ত হয়ে ওঠে লাশ। বীভৎস একটা চিৎকার করে মাঝে মাঝে সে বলে ওঠে, দে দে আমায়, আমার বড় খিদে পেয়েছে। ঠিক তখন এক মুঠো চাল ভাজা আর সুরা তার মুখে ঢেলে দিয়ে শান্ত করতে হয় তাকে। এই সময় কেউ ভয় পেয়ে গেলে তার নির্ঘাত মৃত্যু। লাশের ওপর পাতা আসনে শক্ত করে বসে চামুন্ডা মন্ত্র জপ করতে হয় তাকে। সে মন্ত্র অত্যন্ত কঠিন। মন্ত্রের জোরে বসে থাকে প্রেতাত্মা, আর মন্ত্রে সামান্য ভুলচুক হলে যে বুকের উপর বসে আছে তাকে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়াবে সেই লাশ। তারপর এই পর্যন্ত বলে হঠাৎ চুপ করে গেলেন ধৈর্যটিবাবু। পলাশরা ডুবে গিয়েছিল তার গল্পের মধ্যে। তিনি থামতে নীলু উত্তেজনা চাপতে না পেরে বলে উঠল, তারপর তারপর তার কথার কোনো জবাব না দিয়ে পেছন দিকের খোলা দরজার দিকে তাকিয়ে তিনি বললেন, বাইরে থেকে একটা শব্দ আসছে না? তার কথা শুনে কান খাড়া করলো পলাশরা। হ্যাঁ, একটা শব্দ। দরজা দিয়ে বাইরে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কে যেন মাঠের জমা জলে ছপ ছপ শব্দে পা ফেলে বাড়িটার দিকে এগিয়ে আসছে। ক্রমশই শব্দটা এগিয়ে আসতে লাগলো। বলতে গেলে সেই যেন আসছে পলাশরা যে ঘরে বসে আছে সেই ঘর লক্ষ্য করেই। সকলেই তাকিয়ে রইল দরজার দিকে। দরজার একদম কাছে এসে থেমে গেল শব্দটা। কয়েক মুহূর্ত কোনো সাড়া শব্দ নেই। ঠিক তারপরেই দরজার বাইরে অন্ধকার থেকে ফুটে উঠল একটা মানুষের অবয়ব। ঘরের ভেতর উঁকি মারল একটা মাথা। তা দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ধৈর্যটিবাবু বলে উঠলেন, কে কে তুমি? আর তারপরেই আগন্তুককে চিনতে পেরে নীলু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে উল্লাসে ধৈর্যটিবাবুর উদ্দেশ্যে বলল, আরে আরে এ তো আমাদের সেই বন্ধু যে যার আসার কথা ছিল। ধৈর্যটিবাবু যেন একটু অবাক হয়ে গেলেন। অবশ্য পলাশ আর নীলুও অবাক হয়ে গিয়েছে। সে যে এভাবে এখন হাজির হবে তারা কেউ আশা করেনি। ধৈর্যটিবাবু বললেন, ও এসো, ভেতরে এসো। ঘরের ভেতরে পা রাখল অনির্বাণ। সে একদম কাক ভেজা, জল চুইয়ে পড়ছে মাথা থেকে। ঘরে ঢুকে একটু হেসে বলল, আমার আসতে একটু দেরি হয়ে গেল, আসলে অনেক কষ্ট করে আসতে হলো তো। ও, আমরা তো ভেবেছিলাম তুই বোধহয় আসবিই না। অনেকক্ষণ প্ল্যাটফর্মে অপেক্ষা করেছি রে তোর জন্য। অনির্বাণ পকেট থেকে একটা রুমাল বের করে মাথা মুছতে মুছতে বলল, আমি যখন আসবো বলেছি তখন আসবই, তাই তো এত কষ্ট করেও। ধৈর্যটিবাবু এবার বললেন, তা দাঁড়িয়ে কেন, চেয়ারে বসো। মাথাটা মুছে নিয়ে অনির্বাণ এসে বসল পলাশের পাশের চেয়ারটায়। এত ভিজেছে যে মোমের আলোয় তার মুখ যেন রক্তশূন্য বলে মনে হচ্ছে। সে বসার পর ধৈর্যটিবাবু তার দিকে তাকিয়ে বললেন, তুমি কি মিডিয়াম হতে চেয়েছিলে? তা তোমার নাম কি? অনির্বাণ প্রথমে ঘাড় নেড়ে জানালো হ্যাঁ, তারপর বলল, আমার নাম তাতাই। অনির্বাণ হঠাৎ তার ডাক নামটা বলল কেন তা বুঝতে পারল না পলাশ।
তার নাম শোনার পর ধূর্যটিবাবু বললেন, তা তুমি কি জানো যে মিডিয়াম হয় অনেক সময় কোনো শয়তান আত্মা মিডিয়ামকে ছেড়ে যাওয়ার সময় তার কোনো ক্ষতি করে দিয়ে যায়? অনির্বাণ তার কথার উত্তরে বলল, ক্ষতি করে মানুষরা, আত্মা নয়। কোনো আত্মাই আমার কোনো ক্ষতি করতে পারবে না। ধূর্যটিবাবুর দিকে তাকিয়ে একটু যেন রুক্ষ স্বরেই কথাগুলো বলল অনির্বাণ। তার কথা শুনে ধূর্যটিবাবু কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বললেন, বাহ, তোমার সাহস আছে দেখছি, তবে বেশি সাহস ভালো নয়। অনির্বাণ তার কথার কোনো জবাব দিল না। ধূর্যটিবাবু এরপর নীলুর দিকে তাকিয়ে বললেন, তোমাদের বন্ধু যখন এসেই পড়েছে তখন আর পঞ্চমুণ্ডির আসনের গল্প বলে সময় নষ্ট করে লাভ নেই। তোমাদের অবিশ্বাসী বন্ধু নিশ্চয়ই ভেতরে ভেতরে উৎগ্রীব হয়ে উঠেছে প্ল্যানচেটে বসার জন্য। বৃষ্টির মধ্যে এতটা পথ ভিজে এসেছে মিডিয়াম হবে বলে। এই কথা বলে তিনি যেন মৃদু কটাক্ষ করলেন অনির্বাণকে। অনির্বাণ তার কথা শুনে বলল, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমাকে আবার ফিরে যেতে হবে। সে কি রে, তুই আবার এই বৃষ্টির মধ্যে ফিরে যাবি? অনির্বাণ একটু বিষণ্ণভাবে পলাশকে বলল, না রে, আমার এখানে রাতে থাকা হবে না। আসলে অনেক লোকজন এসেছে বাড়িতে, আমাকে ফিরতেই হবে। ধূর্যটিবাবু বললেন, ঠিক আছে, তাহলে বরং শুরু করা যাক। দরজা দুটো বন্ধ করে দিতে হবে এবার। তবে তবে প্ল্যানচেটে বসার আগে একটা কথা তোমাদের বলে দিই, কারো হার্ট দুর্বল থাকলে কিন্তু প্ল্যানচেটে না বসাই ভালো। দুর্ঘটনা ঘটলে আমাকে কিন্তু কেউ দোষ দিও না। তার কথা শেষ হতেই অনির্বাণ একটা বাঁকা হাসি হেসে বলল, আমাদের সকলেরই হাত ঠিক আছে। আপনার হাত ঠিক আছে তো? না, মানে আপনি ভয় পাচ্ছেন না তো? তার কথা শোনা মাত্রই হঠাৎ যেন দপ করে জ্বলে উঠল ধূর্যটিবাবুর চোখ দুটো। তিনি কি যেন বলতে গিয়েও নিজেকে সংবরণ করে নিলেন। মৃদু হেসে শুধু তিনি বললেন, যে পঞ্চমুণ্ডির আসনে বসে সব সাধনা করে সে কোনো প্রেতাত্মাকে ভয় পায় না। নীলু উঠে গিয়ে দরজা দুটো বন্ধ করে এলো। টেবিলের একদম কাছে চেয়ারগুলো আরও এগিয়ে নিয়ে বসলো সকলেই। মোমটা প্রায় শেষ হয়ে এসেছে। তার মৃদু আলোয় চেয়ারে বসে থাকা পলাশদের ছায়াগুলো যেন কাঁপছে। চারপাশে কোনো শব্দ নেই। সকলে ঠিকভাবে বসার পর কয়েক মুহূর্ত অনির্বাণের দিকে তাকিয়ে ধূর্যটিবাবু বললেন, তোমরা আমার মতো এইভাবে দু হাতের আঙুলগুলোকে টেবিলের ওপর আলতো করে ছুঁয়ে রাখো। আমি আলো নেভানোর পর কেউ কোনো কথা বলবে না, শুধু এক মনে চিন্তা করবে পরিচিত কোনো মৃত ব্যক্তির কথা। পলাশরা তার দেখা দেখি টেবিলের ওপর আঙুল রাখল। আঙুল রাখতে গিয়ে পলাশের আঙুলটা মুহূর্তের জন্য ছুঁয়ে গেল তার পাশে বসা অনির্বাণের হাতের পাতায়। আর ঠিক তখনই পলাশের মনে হলো বৃষ্টিতে ভিজে অনির্বাণের হাতের পাতাটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। ধূর্যটিবাবু সকলের মুখের দিকে তাকিয়ে এক ফুঁয়ে মোমবাতিটা নিভিয়ে দিলেন। সারা ঘরে নেমে এলো
জমাট বাঁধা অন্ধকার। সকলেই এক মনে চিন্তা করতে লাগলো পরিচিত কোনো মৃত মানুষের কথা। নিস্তব্ধ অন্ধকার ঘর। মিনিট পাঁচেক পর পলাশের মনে হলো টেবিলটা যেন থরথর করে একবার কেঁপে উঠল, আর তারপরই শোনা গেল ধূর্যটিবাবুর গম্ভীর অথচ চাপা কণ্ঠস্বর। আপনি কি এসেছেন? এসে থাকলে টেবিলে একবার শব্দ করুন। টেবিলটা আরও একবার কেঁপে উঠল। তারপর একটা পায়ার শব্দ শোনা গেল। পলাশের একটু ভয় করলো এবার। আর ঠিক তখন ধূর্যটিবাবুর গলা শোনা গেল। তাহলে আপনি এসেছেন। আপনার নাম কি? পলাশের পাশে বসে থাকা অনির্বাণের গলায় প্রথমে একটা খড় খড় শব্দ শুরু হলো, তারপর একটা অস্পষ্ট স্বর শোনা গেল। আমার নাম। নামটা স্পষ্ট শোনা গেল না শেষ পর্যন্ত। এরপর প্রশ্ন করলেন ধূর্যটিবাবু, আপনার ঠিকানা কি? আবার সেই খড় খড় শব্দ শোনা গেল অনির্বাণের গলা থেকে। তারপর একটা ভাঙা ভাঙা স্বরে সে ধীরে ধীরে বলল, ৭৭ গণেশ মিত্র লেন, শ্যামবাজার, কলকাতা। ঠিকানাটা শুনেই প্রথমে একটু চমকে উঠল পলাশ। আরে, এ তো তাদেরই দুটো বাড়ির পরেই অনির্বাণের বাড়ির ঠিকানা। ও তাহলে অনির্বাণ তাহলে কায়দা করেই তার ডাকনাম বলেছে ধূর্যটিবাবুকে। আসলে সে প্ল্যান সেটে বসে নাটক করে ঠকাতে চাইছে ধূর্যটিবাবুকে। ব্যাপারটা ভেবে ভয় কেটে গিয়ে হাসি পেয়ে গেল তার। হাসি চেপে রেখে সে ধূর্যটিবাবু আর অনির্বাণের কথাবার্তা শুনতে লাগলো। তিনি জিজ্ঞেস করলেন, আপনার কি খুব কষ্ট হচ্ছে? খুব কষ্ট, খুব কষ্ট হচ্ছে। অনির্বাণের গলার স্বরটা যেন অনেক দূর থেকে ভেসে আসছে। অনির্বাণ পারে বটে অভিনয় করতে, মনে মনে ভাবল পলাশ। ধূর্যটিবাবু বললেন, ও তার মানে অপঘাতে মৃত্যু হয়েছে আপনার। কিন্তু কিভাবে? একটা গাড়ি চাপা দিল আমাকে। সব শেষ, সব। কি গাড়ি ছিল সেটা? বাস নাকি লরি? না, বাস নয়, একটা অ্যাম্বাসেডার। আজ দুপুরে পার্ক সার্কাসের মোড়ে। এরপর সে কি বলল ঠিক বুঝতে পারল না পলাশ। ধূর্যটিবাবু তার কথা শুনে বলে উঠলেন, তার নম্বর কত ছিল? পলাশের মনে হলো প্রশ্নটা করার সময় তার গলাটা যেন কেঁপে উঠল। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। তারপরেই অনির্বাণের স্পষ্ট একটা উত্তর শোনা গেল, WB 5
শোনার সঙ্গে সঙ্গেই অন্ধকারের মধ্যে প্রচণ্ড জোরে আর্তনাদ করে উঠল ধূর্যটিবাবু। তারপর দুম করে একটা শব্দ হলো। পলাশের মনে হলো ধূর্যটিবাবু যেন চেয়ার থেকে মাটিতে পড়ে গেলেন। পরক্ষণেই প্রচণ্ড জোরে হাসতে শুরু করলো অনির্বাণ। দেখ 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 আর ব্যাপারটা কি হলো ঠিক বুঝতে পারলো না পলাশ আর নীলু। হাসতে হাসতে অনির্বাণ বলল, দেখ 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 তোদের পঞ্চমুণ্ডির আসনে বসা সিদ্ধ পুরুষই নিজে কেমন ভয় পেয়ে গেলেন। তার কথা শেষ হওয়ার পর আবার ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ কিভাবে যেন ঘরের একটা দরজা শব্দ করে খুলে গেল। এক ঝলক ঠান্ডা বাতাস ঢুকলো ঘরের ভেতর। পলাশ বলল, ধূর্যটিবাবু, ও ধূর্যটিবাবু, আরে আপনার কি হলো? অনির্বাণ, এই অনির্বাণ, কি রে? কিন্তু কারও কোনো শব্দ পাওয়া গেল না। নীলুও তাদের নাম ধরে ডাকলো। তারপর পকেট থেকে একটা লাইটার বের করে জ্বালালো। মৃদু আলোয় তারা দেখতে পেল মাটিতে পড়ে আছেন ধূর্যটিবাবু। তার মুখ দিয়ে গাজলা বেরোচ্ছে, কিন্তু অনির্বাণ ঘরের মধ্যে নেই। তার চেয়ার খালি। নীলু লাইটার দিয়ে মোমের টুকরোটা জ্বালিয়ে দিল। ধূর্যটিবাবুর পাঞ্জাবির পকেট থেকে টর্চটা ছিটকে পড়েছিল মেঝের ওপর। পলাশ সেটা চট করে কুড়িয়ে নিয়ে নীলুকে বলল, তুই ধূর্যটিবাবুকে দেখ, আমি দেখি অনির্বাণ কোথায় গেল। সে এইভাবে ঘর থেকে বেরিয়ে গেল কেন? ঘর ছেড়ে খোলা দরজা দিয়ে বারান্দায় বেরিয়ে এলো পলাশ। টর্চ চালিয়ে সে দেখতে পেল কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে ধূর্যটিবাবুর গাড়িটা। টর্চের আলো মাঠের বেশি দূরে যাচ্ছে না, আর কিছু দেখা যাচ্ছে না মাঠে। বারান্দাতেও সে নেই। বারান্দা থেকে মাঠে নেমে কয়েক পা এগিয়ে টর্চের আলো চারপাশে ঘোরাতে চিৎকার করে বলে উঠল পলাশ, অনির্বাণ, এই অনির্বাণ, আর তুই কোথায় গেলি? আর ঠিক সেই সময় পলাশের পকেটে বেজে উঠল মোবাইলটা। কানে দিতেই ওপাশ থেকে মোবাইলে ভেসে এলো পলাশদের বন্ধু অসীমের গলা। হ্যালো হ্যালো হ্যালো, কে? পলাশ ভাই, আমি অসীম বলছি রে। তোরা যেখানেই আছিস সেখান থেকে এক্ষুনি কলকাতায় ফিরে আয়, খুব জরুরি। অনেকক্ষণ ট্রাই করার পর তোদের ধরতে পারলাম। আরে কেন, কি হয়েছে? কয়েক মুহূর্ত চুপ করে থেকে অসীম বলল, অনির্বাণ আর নেই ভাই। আজ দুপুরে পাক সাকাসের পরে একটা অ্যাম্বাসেডার দেখলাম। আর বলতে পারল না অসীম। কান্নায় ভেঙে পড়ল সে। পলাশ তাকে চিৎকার করে বলল, কি বলছিস তুই? অনির্বাণ তো এখন... কথাটা শেষ করতে পারল না পলাশ। উত্তেজিতভাবে তার টর্চ ধরা হাতটা নাড়াতে গিয়ে টর্চের আলোটা যেন হঠাৎ আটকে গেল কিছু দূরে দাঁড়ানো ধূর্যটিবাবুর অ্যাম্বাসেডারের নাম্বার প্লেটের ওপর। পলাশ দেখতে পেল সেখানে জল করছে গাড়ির নাম্বারটা, এতক্ষণ শুনছিলেন ধৈর্যটি বাবুর প্ল্যানচেট।
গল্পকথক আর ধৈর্যটি বাবুর চরিত্রে সৌভিক, পলাশের চরিত্রে অভিষেক, অনির্বাণের চরিত্রে সাগ্নিক, নীলুর চরিত্রে প্রভাস, ভোলার চরিত্রে সৃঞ্জয়, অসীমের চরিত্রে রূপম, অ্যানাউন্সারের চরিত্রে আমি দেবস্মিতা, অডিও এডিটিংয়ে সৌভিক, পোস্টার ডিজাইনিংয়ে অর্ঘ্যদেব। এই গল্পটার জন্য স্পেশাল থ্যাঙ্কস জানানো হচ্ছে সৃঞ্জয় এবং অঙ্কিতাকে আমাদের পাশে থাকার জন্য। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে, আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ।